গত ৫ই আগস্টের একটি ঘটনা যেটি দেশ জুড়ে আলোচনার বিষয় ছিল। কক্সবাজার ভ্রমণ নিয়ে আপনাদের অনেক কথা হয়েছে এবং তারপরে আপনাদেরকে দলের পক্ষ থেকে কারণ দর্শানোর জন্য চিঠিও দেওয়া হয়েছিল। আপনারা বলেছেন কেউ যে দেশকে নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করার জন্য আপনারা আসলে সেখানে গিয়েছিলেন। এই গভীরভাবে চিন্তাভাবনার বিষয়টা কি একটু বলবেন? আরেকটা মজার বিষয় বলি তার আগে, সেটা হচ্ছে যেটা হয়েছে, আপনি এই ধরেন আমি তো অভ্যুত্থানের পর আজকে প্রথম ২১ টিভিতে টকশোতে আসা, তো পুরো ১ বছরের ঘটনার এখানে আরেকটা হচ্ছে মানে সামারি হচ্ছে আর কি, আবার একটা আলোচনা হচ্ছে, দেখবে যে ওই বিষয়গুলো আবার সামনে আসবে আর কি। আমরা একা পেয়েছি আপনাকে, এই জন্য আপনি সময় দিয়েছেন। এখন যেটা হয়েছে আসলে ওই দিনের কথা যদি বলি, মানে আমার কাছে মনে হচ্ছিল মানিক মিয়া এভিনিউতে একটা উদযাপন হবে, ঘোষণাপত্র পাঠ হবে। ঘোষণাপত্র একটা সিগনিফিকেন্ট জিনিস, জুলাই সনদ বাস্তবায়নের জন্য আরেকটা সিগনিফিকেন্ট জিনিস। আমার ওই দিন, তার আগের দিন আমি এটা ভাবছিলাম, এই ১ বছরে এই সরকারের যা করার কথা ছিল করতে পেরেছে কিনা, আমার যতটুকু দায়িত্ব ছিল আমরা করতে পেরেছি কিনা, দেশের যতটুকু পরিবর্তন হওয়ার কথা ছিল সেটুকু হয়েছে কিনা, আমার শহীদ পরিবার, আমার আহত যোদ্ধাদের সাথে আমরা ন্যায় বিচার করতে পেরেছি কিনা, তাদের আমরা নিরাপত্তা দিতে পেরেছি কিনা। বেশিরভাগ ক্ষেত্রেই উত্তর ছিল নেতিবাচক দিকে। সো সত্যি কথা বলতে এটা গভীরভাবে ভাবার জন্য, এটা হয়তো সাপোজ নাসির ভাই একটা কথা বলেছে ওইটাকে ওইভাবে দেখানো হয়েছে, কিন্তু আমি আমার জায়গা থেকে যদি বলি, আমার মনে হচ্ছে আমার উদযাপন করার সময় হয়নি। আমার উদযাপন করার মতো আমি মানসিকভাবেও এটার জন্য প্রস্তুত নই। যেদিন আমি অন্তত এই জুলাইয়ে এত মানুষ যে জীবন দিল, রক্ত দিল, তাদের আকাঙ্ক্ষার কিছুটা হলেও বাস্তবায়ন দৃশ্যমান দেখব, ওই দিন আমি উদযাপন করব। ওই দিন ৫ আগস্ট, সেটা যে কোনো সাল হতে পারে, ওই দিন অন্য কোনো তারিখও হতে পারে, সমস্যা নেই। সো হঠাৎ করে এরকমভাবে হাসনাতেও তার জায়গা থেকে হয়তো এরকমই ভাবছিল, বলল যে আমরা আজকে ঢাকার বাইরে যেতে পারি কি না। তো তখন সিদ্ধান্ত হলো এটা ঢাকার বাইরে আসলে গাজীপুর হতে পারতো, একটু দূরে চলে যাওয়া। বাট পরে এটা মনে হয়েছে যে ওই দিন আমি হয়তো উদযাপনে না যাই, আমি কক্সবাজারে যাওয়াটা ঠিক হয়নি। হয়তো আমি উদযাপনে না গিয়ে কোনো একটা শহীদ পরিবারের বাসায় যেতে পারতাম, কোনো একটা হসপিটালে যেতে পারতাম। সো ওইটা ভুল সিদ্ধান্ত ছিল। বাট এইটুকু বলি যে অন্তত আমাদের এইটুকু মানসিকতা আছে, আমাদের ভুলটা স্বীকার করা এবং সেখান থেকে সংশোধনের দিকে যাওয়া। সো ওইটুকু সৎসাহস আমরা আমাদের জায়গা থেকে রাখি এবং এটার জন্য পুনরাবৃত্তি না হয় সেই চেষ্টাটা আমাদের থাকে। এই আপনি যে এই কথাগুলি বলছিলেন, এইটি খুব চমৎকার একটি বক্তব্য দিয়েছেন। আমরা এই ধরনের কথা সংবাদ মাধ্যমে দেখিনি। আপনাকে ধন্যবাদ আমার পক্ষ থেকে বা সংবাদ মাধ্যমের পক্ষ থেকে যে আপনি আবারও সেই চমৎকার করে ব্যাখ্যা দিলেন। আমি শেষ পর্যায়ে চলে এসেছি, একটি শেষ প্রশ্ন করব আর কি। একসময় আপনি সচিব হওয়ার স্বপ্ন দেখতেন, এখন ব্যক্তি সার্জিস আলম আসলে নিজেকে কোন জায়গায় দেখতে চায় এবং সচিব হওয়ার স্বপ্নের পেছনে কি কারণ ছিল? আমার মনে হয়েছে আমি যদি বাংলাদেশের, তখন মনে হয়েছিল আমি একটা খুব স্বাভাবিক গতানুগতিক চিন্তা, আমি একটা সরকারি চাকরি করব। এখন বাংলাদেশের খুব স্বাভাবিকভাবেই সরকারি সবচেয়ে ভালো চাকরি মনে করা হয় যে বিসিএস ক্যাডার। এটা এখন বিসিএস ক্যাডারের মধ্যে প্রায়োরিটিতে থাকে, অনেকটা থাকে। আমার ছিল প্রশাসন ক্যাডার। প্রশাসন ক্যাডারের সর্বোচ্চভাবে সচিব হওয়া যায়, মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত হওয়া যায়। সো আমি ভাবতাম যে আমি হয়তো মন্ত্রিপরিষদ সচিব হব, এইটুকু একটা স্বপ্ন ছিল। তো এখন আমার জায়গা থেকে আমার মনে হয় যে একজন মন্ত্রিপরিষদ সচিবের চেয়ে একজন মন্ত্রী, একজন সৎ, একজন ওইটুকু ইন্টিগ্রিটি আছে, ওইটুকু দেশের প্রতি ভালোবাসা আছে, মানুষের প্রতি কমিটমেন্ট আছে, এরকম একজন মন্ত্রী তার চেয়ে অনেক বেশি কিছু করতে পারে। আমার একটু এই জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, একজন যত বড় সরকারি অফিসার হোক না কেন, তার চেয়ে একজন যদি বড় পর্যায়ের রাজনীতিবিদ থাকে, একদম প্রত্যেকটা লেয়ারে, একজন জেলা পর্যায়ের রাজনীতিবিদ, ধরেন যে সবচেয়ে বড় রাজনীতিবিদ একটা জেলার, আর সবচেয়ে বড় প্রশাসনিক কর্মকর্তা, যে দুইজনের মধ্যে ওই জেলার পরিবর্তন করার সক্ষমতা ডিসিশন মেকিংয়ে, পলিসি মেকিংয়ে ওই রাজনীতিবিদের বেশি, কারণ তার সাথে জনগণ কানেক্টেড থাকে। সেম এটা জেলাতেও সত্য, এটা ইউনিয়নেও সত্য, এটা বাংলাদেশের কেন্দ্রেও সত্য, জাতীয়ভাবেও সত্য। সো আমার জায়গা থেকে আমার মনে হয়েছে আল্লাহ এটা আমাদেরকে সুযোগ দিয়েছে, একদম সুযোগ দিয়েছে। আমি আমার জীবনেও ভাবিনি যে মৃত্যুর আগেও আমি এরকম একটা জায়গায় থাকবো। একজন সচিব, মন্ত্রিপরিষদ সচিব কত বাংলাদেশে এসেছে গিয়েছে, এইরকম জায়গাটাতে হয়তো সবাই থাকে না, সৌভাগ্যক্রমে আমরা এসেছি। সো সৃষ্টিকর্তার যদি এইটুকু চায় এবং আমরা যদি আমাদের ওইভাবে কর্মটা করতে পারি, জনগণ যদি চায়, তাহলে জনগণের সাথে কাজ করার জন্য, জনগণের জন্য কাজ করার জন্য আমি বাংলাদেশের এই যে রাজনৈতিক যে জায়গাটা সংসদের, যেটা মানে
আমি একদম এইভাবে বলি, আমার এই জায়গায় একটু আমার সৃষ্টিকর্তার প্রতি, আল্লাহর প্রতি আমার একটা একদম নির্দ্বিধায় একটা বিশ্বাস আছে যে আমি ততটুকুই আমার জায়গা থেকে পাবো যতটুকু তিনি আমাকে দিবেন। পুরো পৃথিবী মিলে যদি চায় যে আমাকে দিবে না, এবং আল্লাহ যদি চায় যে দিবে, এটা কেউ আটকাতে পারবে না। সো যতটুকু দিলে, যতটুকু আমার সামর্থ্য মানুষের জন্য কাজ করতে পারো, এটা সর্বোচ্চ হতে পারে, মিড লেয়ারের হতে পারে, ততটুকু জায়গা আমি কাজ করতে চাই আমার জায়গা থেকে। এবং আমি বিশ্বাস করি যে ইনশাআল্লাহ আমি আমার জায়গা থেকে ওইটুকু পরিবর্তনের জন্য আমি আমার নিজেকে সামলে কাজ করতে পারবো। অনেক প্রোপাগান্ডা আছে, আপনি বাজারে এই 1 বছরে দেখবেন। আমি চাই যারা এগুলো ছড়ায় তারা যেন কিছু প্রমাণ দিয়ে ছড়ায়, এবং অবশ্যই সাধারণ মানুষকে এই প্রোপাগান্ডাগুলোকে ওভারকাম করতে হবে। এইগুলোকে যদি তারা বিশ্বাস করে ফেলে, তাহলে কিন্তু ভালো মানুষগুলো যদি এখানে আসে, আর 2-3টা লাইন বলে, আমি জানি না আপনার সময় আছে কিনা। অবশ্যই আমরা শুনছি আপনার কথা। যারা পুরাতন বন্দোবস্তের সুবিধাভোগী, তারা নতুন করে ভালো মানুষদের আসতে দিতে চায় না। তারা যে কোনো মূল্যে, তাদের অর্থ দিয়ে হোক, তাদের পলিটিক্যাল সাপোর্ট দিয়ে হোক, তারা তাদের ব্যবসায়িক সাপোর্ট দিয়ে হোক, তারা তাদের মিডিয়ার সাপোর্ট দিয়ে হোক, তারা এই ভালো মানুষদেরকে প্রশ্নবিদ্ধ করে সরায় ফেলবে। অনেক নোংরা রাজনীতি হবে, কিন্তু এই মানুষগুলো দাঁতে দাঁত কামড়ে আবার দাঁড়িয়েও থাকতে হবে। কিন্তু মানুষ ততক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে যতক্ষণ পর্যন্ত জনগণ ওই প্রোপাগান্ডাগুলোকে খাবে না, যতক্ষণ পর্যন্ত জনগণ ওই মানুষটার উপর আস্থা রাখতে পারবে। সো প্রোপাগান্ডা ছড়ানো হবে, তাহলে জনগণকে ফ্যাক্ট চেক করার মতো এই অ্যাবিলিটি থাকতে হবে যে আমি একটু ঘেটে দেখি তো এটা সত্য কি সত্য না। তো ওই জায়গায় আমি মনে করি যে জনগণের তাদের জায়গা থেকে ওইটুকু সচেতনতা লাগবে। তাহলে যারা নতুন করে পরিবর্তনের জন্য কাজ করতে চায়, যত বাধা বিপত্তি আসুক না কেন, তারা যদি আসতে পারে ওই জায়গাটুকুতে, মানে শুধু এইটুকু বলতে পারি, ভালো কতটুকু হবে জানি না, কিন্তু খারাপ কত হবে না। এই অন্তর্বর্তীকালীন সরকার অনেক, আমি তার সমালোচনা করতে পারবো, মানে এই সরকারের রিজার্ভ কতটুকু বেড়েছে, হয়তো 10 বিলিয়ন বেড়েছে, 20 বিলিয়ন থেকে 30 বিলিয়ন হয়েছে। কিন্তু আপনি হিসাব করে দেখেন তো, এর আগের সরকার এই 1 বছর যত টাকা পাচার করতো, এই সরকারের সময় তার 10 ভাগের 1 ভাগও পাচার হয়েছে কিনা। মানে আপনার কম্পারিজনে আসতে হবে। সবচেয়ে বড় কথা কি, সংস্কারগুলো না চোখে দেখা যায় না। সংস্কার কিন্তু পদ্মা সেতু না, মেট্রো রেল না, যেটা আপনি চোখে দেখতে পাবেন। এটার সেবা আপনি ফিল করতে পারবেন যখন এই পলিসিগুলো অ্যাপ্লাই হবে। সো এই জন্য অনেক কিছু হয়তো ফিল করা যাচ্ছে না। সো সামগ্রিকভাবে আমার যে জায়গাটাতে আসলে বলার এবং অনুরোধ করার, আমার জায়গা থেকে আকাঙ্ক্ষা আছে রাজনীতিবিদ মানুষের জন্য সেবা করার। আমি চাই ততদিন পর্যন্ত আল্লাহ আমাকে এখানে রাখুক, যতদিন পর্যন্ত আমার দ্বারা এখানে ভালো কিছু হবে। যেদিন দেখবে যে হবে না সৃষ্টিকর্তা, ওই দিন যেন আমাকে এখান থেকে কোনো না কোনোভাবে সরিয়ে ফেলে। এবং আমি মানুষের কাছে একটা জিনিস অনুরোধ করি, রাজনীতিবিদরা যতই ভালো হোক, আমলারা যতই ভালো হোক, রাজনৈতিক দলগুলো যতই ভালো হোক, সাধারণ মানুষ যদি তাদের জায়গা থেকে মানে একটু কটু শোনাতে পারে, ভালো না হয়, তারা যদি জাস্টিস না করতে পারে এই স্টেকগুলোর সাথে, তারা জাস্টিস আশা করতে পারে না।